সুপ্রিম কোর্টও এসএসসি নিয়োগ বিধি বহাল রাখলো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এদিন ভৎসনাও করে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। বলে সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের পর এবার সুপ্রিম কোর্ট বহাল রইল 2025 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধি। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে শুনানি হয়। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, অযোগ্যরা বাদ হয়ে গিয়েছেন, যোগ্যরা বাড়তি সুবিধা পেলে ক্ষতি কি? তাদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। শীর্ষ আদালত জানতে চায় মামলাকারীর নাম কি মেরিট লিস্টে ছিল? তখন তার আইনজীবী বলেন না। সুপ্রিম কোর্ট বলে এই নিয়োগ প্রক্রিয়া অনন্তকাল চলতে পারে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের কড়া বার্তা, এতক্ষণ শুনানির পর মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তারা হস্তক্ষেপ করবে না। যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জন্য, দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য, এবং যেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তাদের কোনো সুবিধে দেওয়া যাবে না, সেক্ষেত্রে সার্ভিস কমিশন এমন একটা বিধি করেছেন যার ফলে 10 নম্বর অতিরিক্ত তার সুবিধে পেয়ে যাবেন। তা সেটাকে সুপ্রিম কোর্ট খুব একটা গ্রহণ করলেন না, বললেন না যা বিধি হয়েছে সে অনুযায়ী হোক, তারপর দেখা যাবে। তার মানে ভবিষ্যতে আরো মামলা হোক, সেই বিধানই বোধহয় সুপ্রিম কোর্ট দিতেন। এসএসসির মামলায় যেটা রাজ্য সরকার যে আইনটা তৈরি করেছে, নতুন আইন 2025-এর আইনে যে আগামী দিনের যে সিলেকশনটা হবে, সেই সিলেকশনটাকে বহাল রাখবে। মামলা হওয়ার পর অনেক হয়েছে, প্রায় 20 মিনিট ধরে বিকাশ দা অনেক চেষ্টা করে যখন হচ্ছিল না, তখন বলে আমি মামলাটাকে উইথড্র করবো। তখন আমি বিরোধিতা করেছি। তখন জজ বলেছে এটা সুপ্রিম কোর্ট ইজ নট এ প্লেস অফ গ্যাম্বলিং। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের এসএসসি প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দাগিরা এসএসসি চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির বাকি অংশে হস্তক্ষেপ করেনি আদালত। দাগিরা যাতে পরীক্ষায় বসতে পারেন সেই আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এসএসসি এবং রাজ্য। অন্যদিকে বিজ্ঞপ্তির একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন চাকরিহারারা। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। সিঙ্গল বেঞ্চে রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে যে 4টি আর্জি দায়ের করা হয়েছিল সবকটি খারিজ করে দেয়। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, কিন্তু ডিভিশন বেঞ্চে রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা। অ্যাসিড হামলায় অন্যতম দ্রুত দোষী সাব্যস্ত, ঘটনা 13 মাসের মাথায় দোষী সাব্যস্ত। আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি করে নজির আলিপুর আদালতের। গত বছরের জুন মাসে স্ত্রীর উপর অ্যাসিড হামলা, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। আগামীকাল মামলার সাজা ঘোষণা বিচারকের। পুলিশ 2 মাসের মধ্যে চার্জশিট পেশ করে। চার্জ গঠনের 10 মাস 11 দিনের মধ্যে দোষী সাব্যস্ত হওয়া। অন্যতম দ্রুততম অ্যাসিড অ্যাটাকের মামলায় সাজা ঘোষণা। 2013 সালে তো আপনারা জানেন অন্তর্ভুক্তি হয় অ্যাসিড অ্যাটাকের ইন্ডিয়ান পিনাল কোডের ভেতরে। এখানে 12 জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে দেওয়া হয় এবং 2 জন সাক্ষী ডিফেন্স উইটনেসের তরফ থেকে দেওয়া হয়। আদালতের অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মামলার বিচার করা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। এতে বিচার ব্যবস্থার প্রতি প্রচুর ভিকটিমের আস্থা বাড়বে। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ দোষী যাতে সর্বোচ্চ সাজা পান তার জন্য আবেদন রাখবো আদালতের কাছে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। গতকাল বিজেপির এসটি মোর্চার নেতা গ্রেফতার। 2023-এ ধর্ষণের মামলায় সিউড়ি আদালতে পেশ। আরো বিস্তারিত জানবো, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, একদম দেখো, সেটা হচ্ছে যে বীরভূম বিজেপির যে এসটি মোর্চার একজন নেতা সুনীল মুন্ডু, তাকে কিন্তু সিউড়ি থানায় পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যেটা জানা গেছে 2023 সালে তার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু হয় এবং সেই মামলাতেই তাকে গতকাল রাত্রেবেলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে সিউড়ি আদালতে তোলা হয়েছিল এবং তাকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং যেটা জানা গেছে 2023 সালে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এবং তখনই কিন্তু এই মহিলা সিউড়ি থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই মামলাতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। যদিও বিজেপি নেতা দাবি হচ্ছে তাকে কিন্তু সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। বেশ, যেহেতু আন্দোলন করেছি সেই কারণে
অভিযোগ আছে যা বলবে দেবো সব আমাকে হ্যারাস করলো কেন? হ্যারাস করছে এটা হচ্ছে আমি যেহেতু আন্দোলন করেছি সেই কারণে। সিউড়ি থানার এরিয়ার ঘটনা এটা। পুরো অভিযোগ হচ্ছে যে তার ওপরে 2023 সালের 6 থেকে 7 মানে জুলাই 20/6/23 থেকে 21/7 জুলাই পর্যন্ত তার উপর রেপ করা হয়েছে। যে অ্যাকিউজ সে হচ্ছে সুনীল মুর্মু, তাকে অ্যারেস্ট করে। জমি সম্পত্তি নিয়ে ব্যাপারও এর মধ্যে রয়েছে। দূষণ রুখতে সবুজায়নে জোর। জাপানি পদ্ধতিতে বনাঞ্চল তৈরির উদ্যোগ দুর্গাপুর পুরসভার। মিয়াওয়াকি ফরেস্টে থাকবে 66 রকমের গাছ। দুর্গাপুরে তৈরি হবে বনাঞ্চল, সেই কাজেরই শিলান্যাস হয়ে গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। এখানে একের পর এক কারখানা, এই কারখানা থেকে দূষণ। পুরো এলাকার পাশে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর। এখানে পুরো এলাকার আবর্জনা ফেলা হয়, দুর্গন্ধে টেকা দায়। এই দূষণ রুখতে সবুজায়নে জোর দিয়েছে দুর্গাপুর পুরসভা। জাপানি পদ্ধতিতে বনাঞ্চল তৈরির উদ্যোগ নিয়েছে। এর জন্য পুরসভা ডাম্পিং গ্রাউন্ডের পাশে 2 বিঘা জমিকে চিহ্নিত করা হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে তৈরি হবে মিয়াওয়াকি ফরেস্ট। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,38,00,000 টাকা। বনাঞ্চলে থাকবে 66 রকমের গাছ। এটা 1,38,00,000 টাকা ব্যয়ে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে। মিয়াওয়াকি ফরেস্ট এটার নাম, জাপানিজ পদ্ধতিতে ফরেস্টটা। এটাতে 66 রকম প্রজাতির গাছ থাকবে এবং এটা সব থেকে যেটা খুবই সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম অবধি ওটাকে একটু কেয়ার করতে হয়, তারপরে কিন্তু যে ওর রক্ষণাবেক্ষণ, ওকে জল দেওয়া, দেখাশোনা করা এগুলো করতে হয় না। অটোমেটিক্যালি সেলফ ফরেস্টেশন, নিজের থেকেই ফরেস্টটা গ্রো করে। মিয়াওয়াকি পদ্ধতিতে অল্প জায়গায় ঘন বন তৈরি করা যায়। পুরসভার দাবি 6 মাসের মধ্যে তৈরি হবে বনাঞ্চল। ডিএমসির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের এই পরিবেশে যে দুর্গন্ধ, যে এত আবর্জনা ওখানে ফেলা হচ্ছে, যে দুর্গন্ধতে আমাদের গ্রামবাসী এলাকাবাসীরা থাকতে পারছে না, সেইখানে যে ডিএমসি যে 2 বিঘা জায়গার মধ্যে যে 66 রকম প্রজাতির গাছ লাগাচ্ছে, সেটা আমরা খুবই খুশি। আজকে সবুজ এই গাছ লাগানোর থেকে আমাদের যে অক্সিজেন পাবো, তাতে আমরা বাঁচবো, আমাদের সব প্রাণী জগৎ সবাই বাঁচবে। দূষণের মাত্রা যেভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং যেভাবে সবুজায়ন ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, সেই জায়গা থেকে এটা তো একটা দারুণ উদ্যোগ, শুভ উদ্যোগ। যে সংস্থা কর্পোরেশনের সহযোগিতায় বা কর্পোরেশনের মধ্যে দিয়ে যে গাছ লাগাচ্ছে, প্ল্যান্টেশনের সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে অবশ্যই একজন মানুষ হিসেবে আমি সাধুবাদ জানাই। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আমার বাংলায় এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ সপ্তাহ জুড়ে বঙ্গে বৃষ্টি। বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুরেও। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারের পর থেকে বৃষ্টি কমবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতে কিছু কিছু জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা। উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। 23 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অনেক জায়গাতে বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24-25 এই 2 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 26 তারিখ এবং 27 তারিখ এই 2 দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।